তাহলে কৃষি খাতে মোট আয় নির্ণয়ের চক, এই যে নিয়মটা আমরা এখানে অঙ্ক করব। আজকে তোমাদের তিনটা অঙ্ক আমি করাই দিব এখন। তাহলে ওই তিনটা ছবি দিয়ে রাখছিলাম, তিনটা অঙ্ক যে আমি করাই দিব, অঙ্কগুলো ভালো করে বোঝার চেষ্টা করবা। আর এখন আমি যে নিয়মগুলো সম্পর্কে কিছু জিনিস বলবো, ভালো করে যদি বুঝতে পারো, এই ট্যাক্সেশন বইয়ের সম্পূর্ণ বিষয়বস্তুটা হচ্ছে, মানে ধরে নিতে পারলে বিষয়গুলো খুব সহজে অঙ্ক করা যায়, নিয়মগুলো কঠিন না, খুব নিজে নিজেই মাথার মধ্যে চলে আসে। বইটা হচ্ছে এরকম। আবার আরেকটা প্রবলেম হচ্ছে, এই বই থেকে সবগুলা ম্যাথ আসে না, ম্যাথ আসে কম, তখন তোমার থিওরি লিখতেই হবে, কতদিন আমি বলছিলাম। তার জন্য তোমরা আগেই ফার্স্ট ইয়ারে যেভাবে থিওরি পড়ছো পারে বোর্ড সালের গুলা হোক বা সাজেশন থেকে অতিরিক্ত হোক, যেভাবেই হোক, ওইভাবে এখনো ট্যাক্স বইয়ের জন্য থিওরি পড়া লাগবে। আর অ্যাকাউন্টিং এর বইয়ের জন্য কোনো থিওরি পড়া লাগবে না। এখন আমরা ভিতরে আলোচনা করি। চকের ভিতরে দেখো লিখছে কৃষি খাতে আয়, দ্বারা লিখছে 26-27, লিখা পাইছো? জি স্যার। তাহলে যখনই আমরা এই অঙ্কের জন্য টাকার বোর্ড দিয়ে গড় বানাই দিব, তখন ভিতরে প্রথমেই লিখতে হবে কৃষি খাতে আয়, মানে যেই আয়ের অঙ্ক করব সেই নামটা লেখা লাগবে। আর তারপর প্রত্যেকটা আয়ের আলাদা আলাদা দ্বারা আছে, তাহলে এখানে লিখতে হবে 26-27। এটা না লিখলে কিন্তু স্যারদের মাথা গরম হবে, তখন নাম্বার কাটা দিতে পারে। তাহলে এগুলা যেন মনে করে পরীক্ষায় লেখা যায়। তারপর যে কাজ প্রথমে হচ্ছে, আমাদের বুঝতে হবে এই অধ্যায়ে কোনগুলা কৃষি আর কোনগুলা অকৃষি। কারণ কৃষি তো আমরা সবাই বুঝি, বলতো কৃষি কি? কৃষি বলতে আসলে কি বোঝায়? কৃষি বলতে জমিতে থেকে ধান, গম, শস্য হ্যাঁ, জমিতে যেগুলা ওইগুলা সরাসরি জমিতে যেগুলা চাষ হয় উৎপাদন করে সেগুলাই কি কৃষি, মানে চাষ করতে হয়, চাষ না করলে চাষ চাষ করতে হয় না হয়। সেইগুলা। তখন আমরা এখানে দেখো তারা ক নাম্বার লিখছে সম্পূর্ণ কৃষি আয়, 1 নাম্বার লিখছে ধান, 2 নাম্বার লিখছে গম, তারপর লিখছে শস্য, তারপর লিখছে কি পাট। এই যে চারটা তারা লিখছে, তোমাদের বইয়ের মধ্যে লিখো এগুলাকে। ওই যে সম্পূর্ণ কৃষি আয় লিখে ইংলিশে লেখা আছে কি ফুললি এগ্রিকালচারাল ইনকাম, সাথে তোমরা পেন্সিল বা কলম দিয়ে লিখো ফসল বিক্রয়। বইয়ের মধ্যে লিখো সবাই, লিখো এখানে ফসল বিক্রয়, এই চারটা আইটেমকে ফসল ধরা হয়। লিখছো? জি স্যার। তাহলে এখানে লেখা আছে ধান, গম, শস্য, পাট, আর সাথে 5 নাম্বার দিয়ে ছোট করে লিখো জব। কি বলছি শুনছো? 5 নাম্বার দিয়ে লিখো জব, অন্তস্থ জ আর ব। তাহলে এখানে টোটাল আমরা শিখলাম কয়টা? 5টা। এই 5টাকে কি বলে? ফসল। চলো। এখন এই ফসল নিয়ে অঙ্কের মধ্যে অনেক ঝামেলা হবে, কারণ ফসলগুলো আলাদা চিনতে হবে, আলাদা করে লিখতে হবে। তারপরে যে তারা এখানে লিখছে দেখো অনুমোদিত খরচ। আমরা জানি যে কোনো কিছু চাষ করতে গেলে, যেমন ধানই চাষ করা যদি হয়, প্রথমে ধানের কি করতে হয়? চারা রোপণ করতে হয়, সেগুলা নিয়ে ক্ষেত করতে হয়, সেখানে ওষুধ দিতে হয়, পানি দিতে হয়, সেগুলা রক্ষণাবেক্ষণ করা লাগে। এখানে মেশিন সেচের জন্য মেশিন ব্যবহার করা হয়, ধানগুলো আবার কাটাতে হয়, তারপর মাড়াই দিতে হয়, অনেকগুলা কাজ আছে, তাই তো? জি স্যার। এই যে কৃষি ক্ষেত সম্পর্কিত মানে খরচ যেগুলা, এগুলাকে বলে অনুমোদিত খরচ। তো যেমন তারা এখানে লিখছে দেখো কর ও খাজনা, স্থানীয় কর, তারপর লিখছে কর খাজনা, স্থানীয় কর, পশুপালন, গবাদি পশুর রক্ষণাবেক্ষণ, তারপর লিখছে কি প্রক্রিয়া খরচ, পানি সরবরাহ খরচ, বীমা খরচ, সেচ প্রকল্প রক্ষণাবেক্ষণ। এখন এই নিচে যতগুলা লিখছে, এগুলা কি ফসল চাষের সাথে সম্পর্কিত নাকি অটোমেটিকই সারা বছর হয়? স্যার, ফসল চাষের সাথে এদের সম্পর্ক। এগুলা ফসল চাষের সাথে সম্পর্ক। তখন পরের পেজে গিয়ে দেখো আবার লিখছে পরিবহন খরচ, চাষাবাদ খরচ, অন্যান্য খরচ। এই যে অনেকগুলো আইটেম তারা লিখে দিছে, এখানে 12-14টা আইটেম লেখা আছে। এই সবগুলা হচ্ছে সংক্ষেপে বলা হয় এগুলাকে উৎপাদন খরচ। তাহলে তোমাদের বইয়ের মধ্যে এখানে দেখো লেখা নেই, ওই যে আমি কিছু কথা বলতেছি সহজ ভাবে, ওই যে ভাষাগুলো উৎপাদন খরচ যেটা বললাম সেটা হচ্ছে বইয়ের মধ্যে লেখা থাকে, তারপর বইয়ের মধ্যে এগুলাকে আরো সুন্দরভাবে ব্যাখ্যা সহ বুঝাই দেয়। এখানে তো এটা সাজেশন, এখানে শর্টকাটে লেখা আছে। তাহলে অনুমোদিত অনুমোদিত খরচ যে এখানে লেখা, ওই জায়গায় তোমরা অবলিক দিয়ে লিখো উৎপাদন খরচ, যার যার বইয়ে। লিখছি স্যার। তাহলে এখানে যে আইটেম গুলো আছে সেগুলা কি কি বলছি আমরা? উৎপাদন। তাহলে দেখো সহজেই বোঝা যায় যে এগুলা
উৎপাদনের সাথে জড়িত। এখন পরের পেজে গিয়ে দেখো এক লাইন লিখছে তারা, তবে করদাতা হিসাবের বহি যথাযথভাবে সংরক্ষণ না করলে, মানে যদি হিসাবের বই সঠিকভাবে কি করে না রাখে আয়, তাহলে কৃষি আয়ের 60% অনুমোদনযোগ্য খরচ হিসাবে বাদ দিতে হবে। এটার সহজ কথা হচ্ছে, যে কৃষক মানে যে চাষ করতেছে সে যদি বলে যে আমার কাছে যে খরচগুলো আমি করছি সেগুলোর সঠিক কোনো হিসাবের বহি নাই, তাহলে তাকে সুযোগ দেওয়া হয় যে কাজ করেন, আপনি যদি 5 লাখ টাকার ফসল বিক্রি করেন তার 60% খরচ ধরে নেন। কথাটা কি তোমাদের বুঝতে পারছো? জি স্যার। যদি কৃষক হিসাবের বই না দেখাইতে পারে তাইলে তাকে কি বলা হবে, যে আপনি 60% খরচ ধরে নেন, যে 1 লাখ টাকা বিক্রি করছেন তার 60 লাখ টাকা হচ্ছে আপনার খরচ। আর যদি হিসাবের বই দেখাইতে পারে তাইলে কিন্তু যে খরচগুলো আছে সেগুলা লিখতে হবে। এইটাই হচ্ছে দুইটা কথা। এখন ক নাম্বার লিখে তারা লিখছে দেখো আংশিক কৃষি হয়। এই যে তারা ক খ গ লিখতেছে, আমরা অঙ্কের ভিতর কিন্তু এইভাবে লিখবো না, আমরা অঙ্কের মধ্যে ডিরেক্ট সব প্রথমে যেগুলো আয় হবে সবগুলো এক জায়গায় লিখবো, আর যেগুলা ওই যে খরচ থাকবে সেগুলো আমরা আলাদা লিখবো। খরচ থাকবে দুই ধরনের, একটা হচ্ছে উৎপাদন খরচ আর একটা হচ্ছে সরাসরি খরচ, মানে যেই খরচটা সারা বছরই হয়। যেমন ভূমির খাজনা দিতে হয়, সেটা ফসল ফলাইলেও দিতে হয়, ফসল না ফলাইলেও দিতে হয়, তাই তো? জি স্যার। ওই টাইপের আরো কিছু খরচ আছে সব সময় হয়, ওইগুলো আমরা সব সময় লিখবো, উৎপাদনের গুলো আলাদা লিখবো। এখন আংশিক কৃষি আয় বা অন্যান্য কৃষি আয় কোনগুলা, সেগুলো হচ্ছে একটা জায়গার মধ্যে দেখবো যে কিছু কিছু সময় কিছু গাছ আছে, ভালো ফলের গাছ হোক বা কোনো ঔষধি গাছ হোক, না চাষ করলেও সেটা অটোমেটিক হয়ে যায়, যেমন তাল গাছ সেটা হয়ে যায়। তারপরে যে বট গাছকে আজ পর্যন্ত শুনছো কেউ ওটা লাগাইছে কোনো জায়গায়? না। এটা কিন্তু এমনি এমনি কোনো জায়গার মধ্যে হয়ে যায়, তারপর এটা অনেক মানে বড় একটা জায়গা জুড়ে হয়, সেটা মানুষের কি হয় কাজে আসে, ছায়া দেয় এইভাবে। তারপর মনে করো ঔষধি কোনো গাছ, এটা দেখবো অটোমেটিক উঠে গেছে এখানে হয়ে গেছে এইভাবে। তাহলে ওইগুলাকে চাষ যেহেতু করা লাগে নাই, সেটা হচ্ছে আংশিক কৃষি আয় বা অকৃষি। তারপরে ঘটনা হচ্ছে চা বাগান এবং রাবার বাগান। চা বাগানের ভিতরে দেখো রাবারের গাছ আছে, গেছো কেউ চা বাগানে? না স্যার। চা বাগানে রাবারের গাছ থাকে না? এখন ওইখানে যে চা বাগানের চায়ের গাছ আছে আর রাবারের গাছ আছে, সেগুলা কি অটোমেটিকই হইছে নাকি কেউ রোপণ করছে? রোপণ করছে স্যার। কি মনে হয়? রাবার গাছটা হয়তো বা রোপণ করেনি, চা তো রোপণ করে না, জানি ওইগুলা না। ওইগুলা বিষয়টা এমন না যে 100% কেউ বলতে পারবে না যে সবগুলা রোপণ করছে, আবার 100% কেউ বলতে পারবে না যে সবগুলা অটোমেটিকই হইছে। মানে জিনিসটা এরকম যে প্রাকৃতিক ভাবে পাওয়া যায়, সেইটাকে পরিচর্যা করে নিয়ে রোপণ করে সারিবদ্ধ করতে হয়। চা বাগানের গাছগুলা দেখো সারি সারি আকারে দেওয়া থাকে, ওইভাবে কিন্তু প্রথমে গাছগুলো উঠে নাই, গাছগুলা প্রাকৃতিক ভাবে হইছে, কিন্তু মানুষ কি করছে সেগুলাকে একটা সারি সারি করে পরিবর্তন করে দিছে, এইটাই। এর জন্য এটা অর্ধেক কৃষি, মানে কিছু অংশ এটার কৃষি আর কিছু অংশ কিনা কৃষি না। এটা নিয়ে হচ্ছে আমাদের অঙ্কের প্রবলেম। তাহলে এক কথা মনে রাখতে হবে, চা এবং রাবার এই দুটো যদি আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকে, 60% হচ্ছে কৃষি আয়। চা বাগান এবং রাবার বাগান এগুলার যত টাকা আয় হবে 60% কে মানে 60% টাকাকে কৃষি আয়ের টাকা লেখা যাবে, আর বাকি 40% কে কৃষি আয়ের টাকা লেখা যাবে না। কথাটা বুঝতে পারছো কিনা বলো? জি জি স্যার। স্যার। তাহলে তারপরে আমরা নিচে দেখো লিখছে অন্যান্য কৃষি আয়, এই যে ফল ফল চাষ, ফুল চাষ, গাছগাছরা, তারপর লিখছে আম জাম কাঁঠাল লিচু, এগুলার কাঠ বিক্রয় হতে আয়, কৃষিকাজে মাটি থেকে উৎপন্ন দ্রব্যাদি থেকে আয়, এগুলা অন্যান্য কৃষি আয়। নিচে লিখছে বিশেষ কৃষি আয়, দেখো লিখছে কৃষি পণ্য বাজারজাতকরণের মাধ্যমে আয়, কৃষি জমির সন্নিকটে অবস্থিত দালান। আমরা জানি মোবাইল কোম্পানির যে টাওয়ার বসায় গ্রামে গিয়ে বা যে কোনো জায়গায় হোক, একটা বাড়ির বিল্ডিং এর 2 তলা 3 তলার উপরে যদি সেটা বসায় সেটার জন্য কি দেয়, ভাড়া দেয় না? এটা হচ্ছে এরকম। জি স্যার। তারপর আছে তাল গাছ খেজুর গাছ, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে এগুলা অটোমেটিক হয়ে যায়, তবে যার জায়গায় হয় সে কিন্তু সেখান থেকে টাকা আয় করতে পারে, কিন্তু সেটা কৃষি না, সেটা হয়ে যায় কি বিশেষ কৃষি। মানে প্রথমে মালিক জানে না সেটা যে সে রোপণ করছে বা রোপণ করেই নাই, কিন্তু এক সময় সে দাবি করবে এটা আমার, কারণ আমার জায়গার মধ্যে তো আয়টাও আমি করবো, বসো।
তারপর দেখো লিখছে তাল গাছের রস বিক্রয়, মৌচাকের মধু। মৌমাছির যে চাক সেটা কি কেউ লাগায় না এমনি এমনি হয়ে যায়? এমনিতে হয় না? এমনি হয়। মৌমাছির চাক দেখো নাই? জি স্যার। মধু যেখান থেকে সংগ্রহ করে, চাকটা মৌমাছি গুলাই বানাই নেয়, কিন্তু জায়গার মালিক তারপর ওই চাকটা কি করে মৌয়ালদের কাছে বিক্রি করে। যে ওইটা চাকটা ভাঙতে যায়, ভিতরে মধু আছে তো সেইটা সে কিনে নেয়, যে আপনার চাকটা আমি ভাঙবো, ওইটা নিয়ে যাব, আপনাকে এত টাকা দিয়ে দিব, বিষয়টা এইভাবে। হ্যাঁ। তারপর দেখো মৎস্য চাষেরা, এই মাছ চাষ নিয়ে প্রবলেম আছে আমাদের অঙ্কে বা যে কোনো জায়গায়, এটাকে কৃষিও বলা যাবে আবার অকৃষিও বলা যাবে। কিভাবে? আমাদের সবার গ্রামে যাদের বাড়ি আছে, বাড়িতে কিন্তু সবার বাড়িতে পুকুর আছে, তাই তো? পুকুরে জি স্যার। মাছ হয়তো আমরা খাওয়ার উদ্দেশ্যে চাষ করি, আবার কেউ কেউ বিক্রয়ের উদ্দেশ্যে চাষ করে। তাহলে উদ্দেশ্য আছে এখানে কয়টা, একটা নাকি দুইটা? দুইটা। 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 এখন একটা পুকুর কিন্তু ছোট থাকে না, মোটামুটি একটা বড়ই থাকে। যখন মাছ, ওই যে যারা জাল দিয়ে মাছ ধরে তাদের নিয়ে আসা হয়, যে মাছ ধরবো পুকুরে, নিয়ে আসার পর দেখা গেল অনেকগুলা মাছ পাওয়া গেছে, তখন সবগুলো তো আর খাওয়া সম্ভব না। আমাদের কিছু রিলেটিভ যারা আছে তাদেরকে দিলাম, আমরা নিজেরা খাওয়ার জন্য কিছু রাখলাম, বাকিগুলো আমরা ওই যে জালওয়ালা আছে তাদের কাছে বিক্রি করে দিই। ওইটা কিন্তু আমার উদ্দেশ্য ছিল না, ওইটা হচ্ছে অতিরিক্ত হয়ে গেছে তাই বিক্রি করছি। তখন এই উদ্দেশ্য, এইটাকে যদি আমরা মিন করি, তাইলে এটাকে বলবো আমরা কৃষি আয় না, এটাকে বলবো আমরা অকৃষি আয় বা বিশেষ কৃষি আয়। আর যদি আমরা এইভাবে ধরে নেই যে আসলে আমি এখানে মাছের পোনা চাষ করছিলাম বিক্রি করার জন্য, তখন আমরা এটাকে কি বলবো, কৃষি আয়। ঠিক আছে? জি জি স্যার। স্যার। তাহলে এটাকে, মৎস্য চাষ যদি আমাদের প্রশ্নে থাকে, এটাকে দুইটাই বলা যাবে, কৃষিও বলা যাবে অকৃষিও বলা যাবে। এখন এই যে কিছুক্ষণ আমরা আলোচনা করলাম কৃষি আর অকৃষি, যেমন চা বাগানের কৃষিও বলা যায় অকৃষিও বলা যায়, আবার মৎস্য চাষ, আবার রাবার, এগুলা নিয়ে 2 লাখ টাকার একটা ফাংশন আছে। কিভাবে শোনো, একজন কৃষকের তার যে আয়গুলা যদি শেষ মানে ইউনিয়ন পরিষদ বা পৌরসভার কাছে হস্তান্তর করে যে আমার এগুলা হচ্ছে আয়, তখন যদি দেখা যায় তার সবগুলা আয়ের মধ্যে সবগুলা কৃষি, কোনো অকৃষি আয় নাই, সবগুলাই কি বলছি আমরা, কৃষি, তাইলে সেই কৃষককে ইউনিয়ন পৌরসভা থেকে 2 লাখ টাকা কর মুক্তি দেয়া হয়। কথাটা বুঝতে পারছো? জি স্যার। আবার বলি, একজন কৃষক মনে করো 5টা আইটেম লিখছে, যে মানে ফর্ম পূরণ করে দিছে যে এই এই খাতে আমার আয় হয়েছে, এবং দেখা গেল যে 5টা নাম বলছে তার মধ্যে কোনো অকৃষি আয় নাই, সবগুলাই কৃষি। সবগুলাই যদি কৃষি হয়, তাইলে ওই কৃষককে 2 লাখ, মনে করো কৃষক কর দেওয়ার কথা ছিল 3 লাখ টাকার উপর, তখন তাকে বলা হবে যে আপনার 2 লাখ টাকার উপর কর দেওয়া লাগবে না, আপনি 1 লাখ টাকার উপর কর দেন। সহজ কথা, যত টাকার উপর কর দেওয়ার কথা সেখান থেকে 2 লাখ টাকা বিয়োগ হবে। আর যদি প্রশ্নে ওই তার লেখাগুলোর মধ্যে একটাও কোনো অকৃষি আয় থেকে থাকে, তাইলে 2 লাখ টাকা তাকে ছাড় দেওয়া হবে না। এইটাই হচ্ছে বিষয়। এইখান পর্যন্ত আমাদের সবগুলো আলোচনা শেষ। এই চ্যাপ্টারের আমার ইউটিউব চ্যানেলের রেকর্ড ক্লাস আছে, ওইগুলো দিয়ে দিব নে, তারপর আবার শুনলে তোমরা বুঝতে পারবা। আর এখানে এত সময় আমরা যা বললাম সবগুলা রেকর্ড হয়েছে, ওইগুলাই চলে ইম্পর্টেন্ট কথা, রেকর্ডটা তো ক্লাসে দিবই, সময় করে দেখে নিও, তাইলে বুঝতে সুবিধা হবে। এবার যে 3টা অঙ্ক দিছিলাম আমরা অঙ্কগুলোতে যাই। কত নাম্বার দিছিলাম দেখো তো? তিনটা অঙ্কের নাম্বার দিছিলাম, 51 নাম্বার, 44, 45। স্যার মিলবে প্রথমে স্যার। বের করো 412 পৃষ্ঠা, ওইখানে প্রবলেম 44 নাম্বার। দেখো সব প্রশ্ন বুঝাই দেই। জি স্যার। প্রশ্ন পাইছো কিনা?
জি জি স্যার। স্যার বলেন। এখানে লিখছে নিম্নলিখিত তথ্যাবলী হতে জনাব মামুনের 2021-22 আয় বর্ষে, এই যে এখানে চলে আসছে আয় বর্ষ, বুঝাই দিই আমাদের সবগুলা প্রশ্নে দুইটা ইম্পর্টেন্ট কথা, একটা হচ্ছে আয় বর্ষ আর একটা হচ্ছে কর বর্ষ। এই দুইটার সংজ্ঞা আসে তোমাদের পার্ট এর প্রশ্নে। এখন আয় বর্ষ আর কর বর্ষ হচ্ছে, আগে এটার উত্তর দাও, আগে কি আয় করা হয় নাকি আগে কর দেয়া হয়? আয় করা হয়। আয় করা হয়। আর আমরা জানি বাজেটের বছর হচ্ছে জুলাই, জুলাই থেকে কি জুন। তাহলে এখানে বছর সম্পর্কিত একটা বছর নাকি দুইটা বছর জড়িত? দুইটা। দুইটা বছর না, এক বছরের জুলাইতে শুরু হয় আর এক বছরের জুনে গিয়ে বছর কি হয় শেষ হয়, যেটা বাজেটের অর্থ বছর। এখন আয় বর্ষ যদি হয় এখানে 2020-2021, তাহলে কর বর্ষ হবে 2021-2022। মানে আগের বছর আয় করবে, পরের বছর কর দিবে। তাহলে তোমাদের সংজ্ঞাটা হবে এইরকম যে কর বর্ষের পূর্ববর্তী বছরকে আয় বর্ষ বলা হয়, 1 মার্কের উত্তর। আর কর বর্ষের উত্তর হবে আয় বর্ষের পরবর্তী বছরকে কর বর্ষ বলা হয়। একটার আগের বছর, কর বর্ষের আগের বছরকে বলা হয় আয় বর্ষ, আর আয় বর্ষের পরবর্তী বছরকে কি বলা হয় কর বর্ষ, ঠিক আছে? এখন তারা তোমাদের দুইটার মধ্যে যেটা দিয়ে দিবে বাকি সালটা নিজেদের ধরতে হবে। যেমন এখানে আয় বর্ষ বলছে 21-22, তাহলে কর বর্ষ কত হবে? 22। 22-23। প্রথম অঙ্ক করার সময় আমি চকের উপরে 4টা লাইন লিখতে হয়, ওইগুলা লিখে দিব, ওইখানে আয় বর্ষ কর বর্ষ লেখা লাগে। এখন এই অঙ্কে আমাদের দেখো ক খ গ ঘ উম চ, 6টা আইটেম দিয়ে লিখছে। ক নাম্বার, দান বিক্রয় 40,000, এটা কি কৃষি নাকি অকৃষি? জি স্যার। এটা হচ্ছে সরাসরি কৃষি, আর কিছু আছে বিশেষ কৃষি, এটা বেশি বিশেষ না, এটা কি ফসল বিক্রয়। পাট বিক্রয় এটাও ফসল, মনে আছে তো? জি স্যার। বর্গা প্রদত্ত জমি হতে আয়, বর্গা কি বুঝো? বর্গা কি মানে কি? স্যার মানে যে ক্ষেত নিয়ে যে আবাদ করা হয়। এক এক জায়গার এক একটা ভাষা আছে, যেমন কোন কোন জায়গায় বর্গা মানে হচ্ছে যারা কাঠে ওই যে টিনের ঘর বানায়, তখন তাদের সাইটের মনে করো ওয়াল দিছে আর উপরে দিছে কি টিন, তাহলে উপরে টিন দেওয়ার আগে দেখো কিছু কাঠ দিয়ে প্রথমে এইভাবে, যেমন এইভাবে করে না, কাঠগুলা দেয় যে, জি স্যার। দেখছো ঘরের মধ্যে টিনের ঘরে, জি স্যার দেখেছি। ওইগুলাকে বিভিন্ন এলাকায় বর্গা বলা হয়। ওইটা যার যার এলাকা ভিত্তিক ভাষা। আর এইখানে বর্গা দিয়ে আসলে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ইজারা দেওয়া, বন্ধক। মানে আমার জায়গাটা আরেকজনের কাছে আমি কি করছি, বন্ধক দিছি, আর যার কাছে বন্ধক দিছি সে আমাকে 1 লক্ষ টাকা এখানে দিছে। এই যে লেখা, বর্গা প্রদত্ত কৃষি জমি হতে নগদ প্রাপ্তি 1 লক্ষ, তাহলে এটা কি কৃষি আয় হয়েছে নাকি হয় নাই? তাড়াতাড়ি বলো। স্যার একদিকে আয় এক। না, এটা কোনো দুই দিক নাই, এটা একদিকে, এটা একদিকেই আয়, কৃষি আয়। ওদের দেখো সরাসরি লেখা আছে বর্গা প্রদত্ত কৃষি জমি, মানে কৃষি জমি থেকেই আয় হইছে। বিষয়টা এরকম যে আমি চাষ করি নাই, যাকে আমি বর্গা দিছি সে চাষ করছে আমাকে টাকা দিছে, সেটা কৃষি আয়। গ নাম্বার লিখছে চা বাগান হতে আয়, তাহলে চা বাগানের সম্পূর্ণ 50,000 কি লিখবো নাকি 60% লিখবো? 60%। কত পার্সেন্ট? 60%। 60%। তাহলে চা জি বাগানের স্যার। 50,000 টাকার 60% কে বলা হয় কৃষি আয়, আর 40% কে বলা হয় ব্যবসা বা পেশাগত আয়। তোমাদের প্রশ্ন নাই তো, এটা আমি খুব অবাক হই, মানে যা বলে দেই তোমরা তাই বুঝো, ডান বাম আর কিছুই বলতেছে না। যেমন আগে যে আমি বললাম, অন্য কেউ হলে কিন্তু এখানে ধরতো যে 60% তো বললেন স্যার কৃষি আয়, তাহলে ওইটার 40% যে বাকি থাকলো সেইটা কি, এটা বলে দেই শোনো। এই 50,000 টাকার 60%, 30,000 টাকা যেটা আসবে সেটা কৃষি আয়। আর এই টাকার যে বাকি টাকা বাকি থাকবে 40%, সেইটা হচ্ছে ব্যবসা বা পেশা খাতে, কারণ চা পাতা নিয়ে সেটা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কি হয়, ব্যবসা করা হয়। ডেইরি ফার্মের আয় সেটা ওই যে গরুর খামার করা হয় সেখান থেকে, এটাও কৃষি আয়ের কি অন্তর্ভুক্ত। কেউ যদি বাড়িতে নিজেদের একটা গরু চাষ করে, একটা দুইটা তিনটা পাঁচটা, যেটা মানে সচরাচর যেগুলো মানুষের বাড়িতে এমনিতেই থাকে, গ্রামে সবার আছে, সেটাকে কিন্তু কৃষি বলা হয় না। আর যদি দেখা যায় কৃষির ক্ষেত্রে ওই যে ফার্ম দিয়ে দেয় কেউ বিক্রয়ের উদ্দেশ্যে, দুধ বিক্রয়ের উদ্দেশ্য হোক বা কুরবানির ঈদের সময় গরু বিক্রয়ের উদ্দেশ্য হোক, এইভাবে, তখন সেটা হয়ে যায় কি কৃষি। বুঝতে পারছো?
জি স্যার। তাইলে এই সম্পূর্ণ বইটা আগে প্রথমে বলছিলাম অনেকবার যে সম্পূর্ণ বইটা এই অধ্যায়গুলো সবগুলাই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্র্যাকটিক্যালি গ্রামের ক্ষেত্রে চলে যেতে হবে, বা মানুষের ব্যবসা ট্যাবসা যা আছে ওইগুলোর ভিতরের কথাবার্তা বুঝলে অঙ্কগুলো পারবো। এখন 4 নম্বরে লিখছে কৃষি খাতের খরচগুলা, এখানে কিছু খরচ দেওয়া আছে দেখো। স্থানীয় কর হচ্ছে 3,000 টাকা, বীমা প্রিমিয়াম হচ্ছে কত টাকা 5,000, আর ঋণের সুদ হচ্ছে 20,000। এখানের মধ্যে আমরা বলছিলাম উৎপাদন খরচ, তাহলে এখানে কি উৎপাদন সম্পর্কিত কোনো খরচ দেওয়া আছে? যে তিনটা খরচ দেওয়া আছে সেগুলা কি উৎপাদনের সাথে জড়িত নাকি সেগুলা অটোমেটিকই সবসময় হয়? এটার উত্তর দাও। কি মনে হয়? অটোমেটিকই তো, এই তিনটা অটোমেটিক অটোমেটিকই সবসময় হয়, স্থানীয় কর সবসময় দিতে হয়, আর বীমার যে প্রিমিয়াম যেটা বীমার কিস্তি সেটাও সবসময় দেয়া লাগে, আর ঋণের সুদ যেটা সেটাও ঋণের যার কাছ থেকে ঋণ আনছি তাকে সবসময় দেয়া লাগবে। এখানে উৎপাদনের কোনো খরচ লিখে না। এখন উৎপাদনের কোনো খরচ ছাড়া কি উৎপাদন হয়ে গেছে নাকি খরচ থাকবেই? থাকবে না? খরচ থাকবেই। খরচ থাকবে। তখন এই যে এখানে খরচ কোনো জায়গায় উল্লেখ নাই, আমরা নিজেরা বাধ্য হয়ে এখানে 60% খরচ লিখে দিতে হবে। ওইটা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম, ঠিক আছে? জি এটাই জি হচ্ছে স্যার। মূল বিষয়। এখন দুইটা টাকার মধ্যে এখানে আমরা গড় বানাই। টাকার গড় হচ্ছে কয়টা বলছি? দুইটা। আর তোমাদের বইয়ের মধ্যে বুঝাই দিই, উপরের দিকে তাকাও। উপরের টেবিলের উপরে লিখছে, তারা প্রথমে লিখছে করদাতা, যে কর দেয়। তাহলে এই বইয়ের সবগুলো অঙ্কের চকের উপরে লিখতে হবে প্রথমে করদাতা, যে অঙ্কের মালিকের নাম থাকবে সেটা লিখে দিব আমরা। তাহলে করদাতা হচ্ছে আমার এখানে কে, জনাব মামুন। তারপর লিখতে হয় ঠিকানা এবং কর অঞ্চল, ওইগুলো তোমাদের লেখার প্রয়োজন নাই, কারণ এগুলো কোনো সময় দেয়া থাকে না। ঠিকানা কর অঞ্চল হচ্ছে এটার উপর ডিপেন্ড করে অনেকগুলো বিষয়, আর আমরা তো এখানে কর দিতেছি না, আমরা এখানে কি করতেছি, অঙ্ক করতেছি। তাহলে ঠিক ঠিকানা এবং কর এই লাইনটা বাদ। আবাসিক মর্যাদা, টিআইএন নম্বর, এটা হচ্ছে কেউ হচ্ছে সরকারি কলেজের চাকরি করে, কেউ হচ্ছে প্রাইভেট চাকরি করে, কেউ হচ্ছে ব্যবসায়ী। আমাদের প্রশ্নে কি এগুলো কোনো সময় লেখা থাকে? কোনো সময় থাকবে না। তাহলে ঠিকানা কর অঞ্চল বাদ, আবাসিক মর্যাদাও বাদ, টিআইএন এইটাও বাদ। নিচে যে দুইটা লাইন লিখছে আয় বর্ষ কর বর্ষ, তারপর লিখছে অঙ্কের নাম। তাহলে আমরা লিখবো তিনটা বিষয়, প্রথমে করদাতা, তারপরে লাইনে লিখবো আয় বর্ষ এবং কর বর্ষ, আর তারপর আমরা যে অধ্যায়ের অঙ্ক করি না কেন ওই অঙ্কের নাম লিখবো। তাহলে এখন যে আমরা অধ্যায়ে আছি তার নাম কি? কৃষি আয়, কৃষি খাতে কৃষি মোট আয় খাতে আয়। নির্ণয়। হ্যাঁ, এই তিনটা। তাহলে এই তিনটা তোমরা সবসময় উপরে লিখে নিও। ভিতরে আমরা লিখবো এখানে বিবরণ, টাকা, টাকা। এখানে বলছিলাম কৃষি খাতে আয়, তারা লিখতে হবে 26, 27। এই লাইনটা প্রথমে লিখতে হবে যে কোনো অঙ্কের ক্ষেত্রে, এটা লিখে স্টার্ট করতে হবে। তখন এটা লিখে স্টার্ট করার সময় 1 নাম্বার দিয়ে আমরা লিখবো দেখো ধান বিক্রয়, তারপর আছে কি পাট বিক্রয়। ধান বিক্রয়ের টাকা হচ্ছে 40,000, পাট বিক্রয় 60,000। তাহলে এই যে এখানে 40,000 60,000 মিলে হচ্ছে 1,00,000। এই 1,00,000 আলাদা লেখার কারণ হচ্ছে এগুলাকে বলতে হবে ফসল বিক্রয়। মনে আছে কিনা দেখো, আলোচনা করে আসছিলাম। জি স্যার। যেই কথা বলে গেছিলাম ফসল বিক্রয় নিয়ে প্রশ্ন আছে। তোমাদের বইয়ের মধ্যে ফসল বিক্রয় লেখা ছিল কয়টা? 4টা। আর একটা লিখেছিলাম জব, টোটাল হয়েছিল আমাদের 5টা। 5টা। মনে আছে?
জি স্যার। ওই 5টাকে সবসময় আলাদা লিখতে হবে, তার কারণ হচ্ছে কি একটু পরে যখন আমরা উৎপাদন খরচ লিখবো ওই ফসল বিক্রয়ের টাকার উপর উৎপাদন খরচ ধরতে হবে, অন্যগুলোর উপর ধরা যাবে না। কারণ কি অন্যগুলো তো আমরা উৎপাদন করি না, এমনি এমনি আয় হয়ে গেছে। তাহলে তারপর দেখো আমরা বাকিগুলোকে 2 নম্বর দিয়ে লিখবো, বর্গা প্রদত্ত জমি হতে আয়। জমি হতে আয়। 3 নম্বর লিখবো চা বাগান হতে আয়। সব টাকা লিখবো না 60%? 60%। 50,000-এর 60% হচ্ছে 30,000। আর এখানে বর্গা প্রদত্ত টাকা হচ্ছে 1,00,000। আরেকটা কি আছে, ডেইরি ফার্ম। ডেইরি ফার্মের আয় হচ্ছে কত টাকা? 3,000। ডেইরি ফার্মের আয় 3,000। এবার আর কোনো আয় নাই, বাকিগুলো হচ্ছে কি খরচ। তাহলে আমরা এখানে যোগ করব 1,00,000, তারপর হচ্ছে যোগ আরো 1,00,000, যোগ হচ্ছে 33, টোটাল হচ্ছে আমার 2,33,000। বিয়োগ দিব আমরা অনুমোদিত খরচ, মানে যে খরচগুলো অনুমোদন আছে সব সময় 1 নম্বরে লিখতে হবে বাধ্যতামূলক উৎপাদন খরচ। যেটা কিন্তু প্রশ্নে দেওয়া নাই, কিন্তু উৎপাদন খরচ ছাড়া এগুলো উৎপাদন হয় নাই। আর আমরা বলছিলাম উৎপাদন খরচ হবে কার উপর? ফসল বিক্রয়ের উপর। ফসল বিক্রয়ের টাকা নির্ণয় করছি কত? 1,00,000। এখানে দেখাবো আমরা 1,00,000 ইন্টু কত পার্সেন্ট? 60%, সেটা সূত্র অনুযায়ী নির্ধারিত। ট্যাক্স পের যে দ্বারা আছে, দ্বারাগুলো এই যে এখানে লিখলাম দ্বারা, এই দ্বারা। এখন আমাদের অতগুলা ভালো করে যাইতে হবে না, কারণ দ্বারা নিয়ে আলোচনা করবে কারা? অ্যাডভোকেট যারা আছে। আমাদের এখানে অতগুলো প্রবলেম নাই, শুধু জানলেই চলবে কোন জায়গায় কতগুলো পার্সেন্টেজ নিয়ে কি কাজ। তাহলে 1,00,000 টাকা সেটা ফসল বিক্রয়, তার উপর উৎপাদন খরচ দেওয়া না থাকলে কত পার্সেন্ট? 60%। 1,00,000-এর 60% কত হবে? 60,000। এই উৎপাদন খরচ ছাড়াও আমাদের অঙ্কে দেওয়া আছে আরো 3টা খরচ। তাহলে 2, 3, 4 স্থানীয় কর, তারপর হচ্ছে বীমা প্রিমিয়াম, আরেকটা হচ্ছে ঋণের সুদ। ঋণের সুদ সবগুলোর টাকা দেখো 3,000, 5,000, 20,000। 3,000, 5,000, 20,000, 80,000, 85,000, 88,000। বাতাসে তো মার্কারের খালিগুলো নষ্ট করে দিতেছে। এটা 2,33,000, এটা হচ্ছে 88,000। তাহলে আমার আয় হচ্ছে 2,33,000 আর ব্যয় হচ্ছে 88,000, বাদ যদি দিয়ে দেই তাহলে এখানে হচ্ছে 1,45,000। এটার নাম হবে কৃষি খাতে মোট করযোগ্য আয় বা মোট আয়। এখানেই আলোচনা শেষ, এই হচ্ছে অঙ্ক। এখন মধ্যখানে একবার আমি বলে আসছিলাম যদি অঙ্কে কোথাও অকৃষি কোনো আয় না থাকে তাহলে মালিককে 2,00,000 টাকা কি করে কর ছাড় দিয়ে দেয়। আমাদের অঙ্কে কিন্তু এই চা বাগান আছে, চা বাগানের 30,000 টাকা বসছে, বাকি 20,000 কিন্তু অকৃষি, মনে আছে তো? জি স্যার। বাকি 20,000 টাকা অকৃষি টাকার কারণে এখানে 2,00,000 টাকা নিচে বিয়োগ দিতে হবে না, অথবা কি করতে হবে, ওই যে 2,00,000 টাকার ঘটনা আছে আমরা পরের অঙ্কই দেখবো এটা। তাহলে 44-এর পাশে দেখো আছে 45 নম্বর অঙ্কটা, পাইছো? জি স্যার। জি। নিম্নলিখিত তথ্যাবলী হতে জনাব আকাশ অথবা জনাব তামিম 2022-23 কর বর্ষ, তাহলে 22-23 যদি কর বর্ষ হয় আয় বর্ষ হবে 21-22। কৃষি খাতে মোট আয় নির্ণয় করো। এখানে ক খ গ ঘ 4টা, ধান বিক্রয়, পাট বিক্রয়, চা বাগান আর বর্গা জমি। ধান পাট এই দুইটা হচ্ছে ফসল বিক্রয়, আর চা বাগানের যে 60,000 এটা হচ্ছে কি? অকৃষি। অকৃষি। তাহলে এখানে
60,000 টাকার মধ্যে আমরা কি 60,000 লিখবো নাকি 60,000 টাকা বাদ দিয়ে লিখবো? 60,000 টাকার সব টাকা না লিখে আমরা 60,000 টাকার কত পার্সেন্ট লিখবো? 60%। তাইলে দান বিক্রয় পাট বিক্রয় দুইটা হচ্ছে ফসল। আমি এখানে কাজ করে দিতেছি, দেখো দান পাট এই দুটাকে লিখলাম ফসল। তারা এখানে টাকা দেয় নাই, তারা লিখছে দানে হচ্ছে 800 গুণ হচ্ছে 25, পাটের এখানে লিখছে 1100 ইন্টু 30। এই দুইটা গুণ দিলে আমরা এখানে টাকা পাবো। 800 মন কত টাকা করে? 25 টাকা করে বিক্রি করে, সেইটা হচ্ছে 20,000। আর তারপর বলছে 1100 মন, সেটা 30 টাকা করে 33,000। তাহলে তার ফসল বিক্রয় হচ্ছে কত টাকা? 53,000। ফসল বিক্রয়ের পর এখানে চা বাগান আছে, বর্গা জমি আছে, তাহলে বর্গা এবং চা ডেইরি ফার্মটা আমি বাদ দিয়ে দিলাম। চা বাগানের দেওয়া আছে 60,000, 60% হচ্ছে 34,000। আর বর্গা জমির টাকা হচ্ছে এখানে কত? 2 লাখ। নিচে লিখতে হবে উৎপাদন, নিচে লিখতে হবে কি অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য খরচ লেখার পর আমাদের অঙ্কে কোনো খরচই উল্লেখ নাই, তখন আমরা নিজের থেকে যেটা ধরবো সেটা হচ্ছে কি শুধু উৎপাদন খরচ। এছাড়া কি আর কোনো খরচ দেয়া আছে? নাই। উৎপাদন খরচ হয় কিসের উপর? ফসল বিক্রয়, সেটা 53,000। তাহলে 53,000-এর 60% হচ্ছে 31,800। এটা আগেরটা রয়ে গেছে না, ঠিক করে নেই। 53,000, 2 লাখ আর 34,000, এখানে হচ্ছে 2,89,000। 2,89,000 থেকে বিয়োগ হচ্ছে 31,800, এখানে 2,57,200। এইটা এখানে ক্লোজ হয়ে যাবে। এখানে তোমাদের বইয়ের মধ্যে যে কাজটা করছে ওইটা ঠিক না। যদি চা বাগান না থাকতো তাহলে আমরা 2 লাখ টাকা বিয়োগ দিতাম। অকৃষি আছে, তারপরে 2 লাখ বিয়োগ দিছে। হ্যাঁ, ওইটাও ব্যতিক্রমের প্রবলেম। তারপরও তোমাদের অনেক চয়েস, তোমাদের চয়েসেই গন্ডগোল আছে। স্যার কি স্যার? পড়াশোনা তো এরকম ভাবে করতেই পারতেছি না, কোনো হইলো পড়াশোনা জবে ঢুকছে আর পড়াশোনার মতোই করতে হয়। যাই হোক, আমরা পরের অঙ্কে যাই। আরেকটা অঙ্ক বলছিলাম কত নাম্বার? 51 নাম্বার। একান্ন নম্বর অঙ্ক বের করো, বের করছো? জি স্যার। 417 পৃষ্ঠা। জি স্যার। প্রশ্নে লিখছে 2022 সালের 30 জুন তারিখে জনাব তালুকদারের কৃষি খাতে আয় নিম্নরূপ। এখানে দেখো পাট বিক্রয় প্রতি মন লিখছে, আমরা গুণ দিব। ধান বিক্রয় এটাও গুণ দিব। কৃষি জমি ইজারা প্রদান হতে আয়, এটা ফসল না। আখ বিক্রয় কত টাকা? 1,50,000। এখন বলো এখানে ফসল কয়টা? ফসল স্যার 2টা, হ্যাঁ, 3টা। তিনটা। ওই যে আমরা জব লিখে দিছিলাম, জব মানে কি? আখ। তাহলে এখানে ফসল তিনটা, এই ফসল তিনটা নিয়ে সমস্যা, কারণ ওই যে 60% ধরতে হয় সেটা ভুল হয়ে যাবে। তাহলে ফসল তিনটা, আর বাকি যেটা আছে সেটা তো আলাদা। নিচে লিখছে উপরিউক্ত আয় সময়ের জন্য সংশ্লিষ্ট ব্যয়, তার মানে উপরে যে আয়গুলো আছে এখানে অকৃষি কোনো আয় কিন্তু নাই। আছে কি এটাতে? নাই। নাইস। তাহলে এই অঙ্কের শেষের দিকে গিয়ে আমরা 2 লাখ টাকা বিয়োগ দিতে পারবো। নিচে অনেকগুলা লিখছে দেখো, ভূমির রাজস্ব পরিশোধ 30,000 টাকা, এটা হচ্ছে সরাসরি খরচ সব সময়ের। ইউনিয়ন পরিষদ কর, এটাও সব সময়। শস্য বীমা 20,000 টাকা, অনুমোদনযোগ্য অবচয় 15,000 টাকা, বন্ধকি ঋণের সুদ 8,500 টাকা। তারপর নিচের এখানে অনেকগুলা লাইন দিয়ে দেখো অনেক কিছু লিখে দিছে, সেগুলা কি? জনাব তালুকদারের একটি ওজনকারী যন্ত্র ছিল, মানে সে যে ফসলগুলো উৎপাদন করে সেগুলো পরিমাপ করার জন্য একটা মেশিন।
সেটা সে কিনেছিল 30,000 টাকায়, যন্ত্রটি বিকল হয় মানে নষ্ট হয় 18,000 টাকায় বিক্রয় করা হয়, তাহলে যখন নষ্ট হয়েছিল বিক্রি করছে 18,000, সে কিন্তু অনেক বছর ব্যবহার করছে, সেটা আমরা যে অ্যাকাউন্টিং এ পড়ে আসছি অবচয়। বিক্রয়ের সময় যন্ত্রটির অবলোপিত মূল্য মানে বিক্রয় করার কথা ছিল 23,000, 23,000 টাকার যন্ত্রটি সে বিক্রি করছে 18,000, লাভ করছে নাকি ক্ষতি করছে? হয়েছে 5,000। ক্ষতি করছে। এই ক্ষতিটাও এক ধরনের ব্যয়, তাহলে আমরা যে অনুমোদনযোগ্য ব্যয় লিখি এখানে ক্ষতির টাকাটাও লিখতে হবে। উৎপাদন সংক্রান্ত